আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর সকল পরীক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের শিখাবো তোমাদের ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের গ ঘন সংক্রান্ত সূত্রাবলী। যে সূত্রগুলো গ ঘয়ের ঘ সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হয়, সেই সূত্রগুলো আমি ব্যাখ্যা করব এবং গ গ ঘ কীভাবে করতে হবে সেই কৌশলগুলো আলোচনা করব। আশা করি তোমরা যদি ফার্স্ট ক্লাস ভিডিওটা দেখো তাহলে আমার বিশ্বাস তোমরা খুব সহজে বুঝতে পারবে। আর এই অধ্যায়টা খুব সহজ, বল সবাই আমরা পারি, তারপরও যারা পারো না আমি তাদের জন্য বলছি। তারা অনেকেই এই অধ্যায়ের সূত্র কয়েকটা সূত্র মাত্র, এবং তোমরা সবাই এটা অধ্যয়ন করেছো, বুঝেছো এটা একটু খুব সহজ একটা অধ্যায়। তারপরও যারা একেবারে যাদের বুঝতে কষ্ট হয় তাদের জন্য আমরা এই ভিডিওগুলো তোমরা যাতে বুঝতে পারো, যেভাবে বুঝতে পারো সেভাবে বোঝার আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই অধ্যায়টার নাম কি? এই অধ্যায়ের নাম হলো বল। আমরা জানলাম কি অধ্যায়ের নাম কি? বল। আসলে বলটা কি? এখানে কিন্তু বল বলতে ফুটবল বা ক্রিকেট খেলার বল না। এই বল বলে একটা শক্তি বলা হয়। যেমন আমরা বলি ওর বল নেই, মানে বল নেই মানে কোনো শক্তি নেই। সুতরাং আমরা বলটা বল জানো বলটা কি? বল হলো, মনে করে এখানে একটা স্থির একটা বস্তু আছে, এটা বস্তু কি স্থির, বস্তুটা স্থির। স্থির বস্তুটাকে যদি কেউ এসে এভাবে ধাক্কা দেয়, তাই না? ধাক্কা দিলে বস্তুটা কী হবে? গতিশীল হবে, কারণ বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় সরে আসবে, এই জায়গায় সরে আসবে। স্থির বস্তুকে যে কেউ আসে যদি ধাক্কা দেয় বস্তু এখান থেকে সরে আসবে। তার মানে আমরা বলতে পারি বলটা হলো যে বাহ্যিক কোনো কারণে যদি স্থির বস্তুকে গতিশীল করা এবং গতিশীল বস্তুকে স্থির করাটা হলো বল। যেমন মনে করো, যদি স্থির বস্তু নাম বুঝলাম, গতিশীল বস্তুটা স্থির করবে কীভাবে? মনে করো তোমার কোনো এক বন্ধু সাইকেল চালে আর সামনের দিকে আসতেছে তোমার সামনে, তো আস্তে আস্তে তুমি হঠাৎ করে বলো বন্ধু দাঁড়াও কথা বলে তুমি হাত দিয়ে ওকে সাইকেলটা হাত দিয়ে ধরে তুমি আটকাইলা, তারপরে ও গতিশীল ছিল, সেটা তুমি কী করলা? স্থির। তো এটা আমরা বলতে পারি বল হলো বাহ্যিক কোনো কারণে স্থির বস্তু হিসেবে গতিশীল হবে, গতিশীল বস্তুটা কী হবে? স্থির হবে। তা আমরা বলতে পারি, মনে করি এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে, মানে এম ভরের একটা বস্তুকে যদি আমরা স্থির বস্তু, মানে ইউ মানে স্থির বস্তুর এটাকে যদি আমরা ধাক্কা দিই তাহলে কী হবে? গতিশীল হবে। গতিশীল হলে এই জায়গায় সে আসবে, এই বস্তুটা ভি, মানে এর আদিবেগ, মানে স্থির অবস্থায় সে এই শেষ বেগ প্রাপ্ত এতটা বেগ পাবে। সেক্ষেত্রে তার বল আমাদের কি হবে? তার বলতে পারি তাহলে কি হবে? এম বল, এটা হলো তার মানে ভর বেগের পরিবর্তন। এটাকে যদি আমরা এই বাড়িটাকে যদি ধাক্কা দিই এক জায়গাতে সে আরেক জায়গায় যাবে, সেক্ষেত্রে কী হবে? আমাদের পরিবর্তনটা কী হবে? এম ভি মাইনাস এম ইউ নির্দিষ্ট সময় পর যদি যায়, সেক্ষেত্রে এম ভি মানে এম ইউ বাই টি, বা এটা হলো বল এফ সমান এটা আসবে। তো এম যদি আমরা কমন নিই তাহলে থাকে কি ভি মাইনাস ইউ বাই টি। সো এম সমান ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি এটা কি ত্বরণের সূত্র, দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়ে এসেছো যে এটা কি ত্বরণ এ। এফ সমান কী বলতে পারি? এফ সমান হবে এম এ। আমরা জানি তো বলটা হলো যে ভর এবং ত্বরণের গুণফলটাই হলো বল। ত্বরণের গুণফলটা হলো বল। অর্থাৎ যে কোনো ভরে কোনো বস্তুকে যদি কোনো কারণে যদি বস্তুকে যদি ধাক্কা দেয় বা স্থির থেকে যদি এর গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ এর মধ্যে যে ভরবেগের যে পরিবর্তনটা হবে, এই পরিবর্তনটা হবে, অর্থাৎ এর মধ্যে যে বলটা আমরা পাবো সেই বলটা হবে আমাদের এম গুণন ত্বরণ। এম গুণন মানে ভর গুণন ত্বরণ। কারণ স্থির বস্তু যখন স্থির থাকবে, যখন এটাকে আমরা মানে বল প্রয়োগ করবো অথবা ধাক্কা দিব অথবা এটাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাবো, তখন এর মধ্যে কী হবে? বেগ বৃদ্ধি পাবে। স্থির থেকে কি ইউ ছিল আদিবেগ ছিল 0, যখন এটা এদিকে আসবে তখন ভি, আস্তে আস্তে এদিকে আসলে কি ভিটা
শেষ বেগ প্রাপ্ত হবে, তার মানে বেগ তার বৃদ্ধি পাবে। আর বেগ বৃদ্ধি পাওয়াটাই হলো ত্বরণ, বেগ বৃদ্ধি পাওয়াটাই হলো ত্বরণ। সুতরাং আমরা বলতে পারি এফ সমান হবে এম এ। এফ সমান কি? এম এ। তা আমরা অবশ্যই সূত্রটা জানি, তারপর তোমাদের আমি একটু বোঝাই দিলাম, যাতে করে সহজে মনে থাকে। এফ সমান এম এ, বলের সূত্র আমরা এটা জানি, এফ সমান এম এ। আচ্ছা, তারপর আসি বলের ক্ষেত্রে আমাদের এটা জানলাম এফ সমান এম এ। আচ্ছা, বলের আবার যদি বলের প্রকারভেদ অনেক আছে, আমরা সবাই জানি যে অনেক ধরনের বল, যেমন নিউক্লিয় বল, দুর্বল বল, তবে চুম্বক বল, অনেক বল। যে বলগুলো আমি আসলে ওটা ওইদিকে আমরা ব্যাখ্যা যাচ্ছে না, আমার ব্যাখ্যা এর মূলত হলো সূত্রগুলো নিয়ে, যে সূত্রগুলো আমাদের দরকার ঘয়ের জন্য, সেই সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আচ্ছা, এটা হলো কি আমাদের বল। বলে কি তার একটা আছে ঘর্ষণ বল, এটা আমরা জানি কি বলতো, ঘর্ষণ বল। ঘর্ষণ বলটাকে ধরি আমরা এফকে দ্বারা প্রকাশ করি, এফকে। আচ্ছা, ঘর্ষণ বলটা কি? প্রশ্ন এটা, ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল বা এটাকে বলতে পারি আমরা বলতে পারি এভাবে, ঘর্ষণ বল বা অপচয়কৃত বল, অপচয়কৃত বল বা বাধা দানকারী বল। তা বাধা দানকারী অপচয়কৃত বল, ওইটা এখন বলতে কি বোঝায়? আচ্ছা, মনে করো ঘর্ষণ বলটা হলো যে আসলে এই বাস্তব জগতে, এই পৃথিবীতে আমরা কেউ বলতে মানে আমরা সবাই জানি যে আলো 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 এবং অন্ধকার দুজনে মিলে একদিন দ্বন্দ্ব। আর আলো রাগ করে বলে, অন্ধকার ভাই তুই বড় কালো। অন্ধকার বলে, তাই তো তুই আলো। কারণ অন্ধকার না থাকলে আলোর কোনো শোভা থাকে না। তো এখানে একটা কথা হলো, আমরা যে কোনো কাজ করতে যাই না, কোনো কাজের একটু না একটু বাধা আসছে। কেউ পরিপূর্ণ কিন্তু কেউ কাজ করতে পারে না, পরিপূর্ণ কেউ বলতে পারে। কারণ একটা মানুষের মধ্যে যে শক্তিটা আছে, সমস্ত শক্তি দিয়ে সে কিন্তু কাজ করতে পারে না। সমস্ত শক্তি সে ব্যয় করে, তার কি সমস্যা হয়ে যাবে, তাই না? সে অনেক দুর্বল হয়ে যাবে। সুতরাং আমরা যে কাজ করতে গেলে আমাদের বাধা আসবেই। আমরা যে হাঁটতেছি না, মনে কে জন্য হাঁটতে মানে নিচে মানে মাটিটা কেউ আমাদের মানে বাধা দিচ্ছে, কারণ বাধা দানকারী বলটা থাকবেই এইটা। সুতরাং আমরা বলতে পারি এটা ঘর্ষণ বলটা কি, যেমন মনে করে একটা বলতে পারি আমরা যদি এখন ফুটবল, এখানে একটা বল, এই ফুটবলটা যদি একজন এসে মারে এটা এই জায়গায় পড়বে, এইটুকু তো পড়ার পরে মাটি এঁকে আঘাত করে ওটা ওইদিকে সরিয়ে দিব। তার মানে মাটিটার যে বাধাটা দিল, আমি এটা মারার পরে মাটিতে ধাক্কা খেয়ে উপরে চলে গেল। তা মাটির পরে যে বলটা আসে এটা হলো বাধাদানকারী বল। এটাকে বাধাদানকারী বল, এটাকে বলা হয় ঘর্ষণ বল। এটাকে কি বলো? ঘর্ষণ বল। অর্থাৎ যে বলটা বলতে পারি যে বলটাকে অপচয় হয়ে যায়। সো আরটা হলো কার্যকারী বল। কার্যকারী বলটা কি? যে বলটা কাজ করে। তো মনে করো আমি একটা টেবিল অনেকক্ষণ ধরে ধাক্কাচ্ছি, অনেক বল প্রয়োগ করছি, কিন্তু আমার কোনো কাজ হলো না, টেবিলটাকে আমি সরাতে পারলাম না, এত ভারী। সুতরাং যেটুকু বল আমি অপচয় করলাম, এতে কেন আমার কাজ হলো না। তার মানে বল প্রয়োগের ফলে এই যে বস্তুটা আছে, স্থির বস্তু, এটা বল প্রয়োগের ফলে যদি এটা গতিশীল না হয় তাহলে কোনো কাজ হবে না। তুমি বল প্রয়োগে একটা জিনিস এক জায়গায় নিয়ে যেতেই পারলা না, তাহলে কাজ হবে? কখনো কাজ হবে না, গতিশীল হইল না। স্থির বস্তু গতিশীল না হলে তার মানে কি? তার মানে বলটা অপচয় হয়ে গেল। যে বলটা তুমি প্রয়োগ করলা, সেই বলটা কি হয়ে গেল? অপচয় হয়ে গেল। সুতরাং এরপরে এক পর্যায়ে দেখা গেলো ধাক্কাইতে এটা তুমি যখন গতিশীল হয়ে যাবে, যদি তুমি গতিশীল করলা, অনেক কিছু বল তোমার নষ্ট হয়ে গেল, এরপর আবার অনেক কষ্ট করে এমন ধাক্কা দিলে একসময় চলে গেল। চলে যাওয়ার পর যেই বলের কারণে, যে বলের দ্বারা তোমার বস্তুর এক জায়গাতে অন্য জায়গায় গেল, সেটা হলো কার্যকারী বল। আর এতক্ষণ যে বলটা প্রয়োগ করছে সেটা ছিল তোমার একবার অপচয় বল। বলটা তোমার কোনো কাজে লাগে না। সুতরাং বলতে পারি ঘর্ষণ বল বা এটা বাধাদানকারী বল। এটাকে আমরা আরও অন্যান্যভাবে সংজ্ঞায়িত করতে পারি। যেমন মনে করো কোনো একটা বস্তু, এই বস্তুটাকে মাটির সাথে যখন চলতে থাকে এইভাবে,
কারণ বস্তু এই থেকে যাবে, তখন এই মাটি থেকে একটা বাধা দান করে বাধা দেয়। যখন আমরা একটা ধাক্কাই মানে কে যেন উল্টা দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা যে বাধা দিচ্ছে, এতে করে এর মধ্যে যদি 10 নিউটন বল থাকে, দেখা যায় এখানে আস্তে আস্তে তার এখানে আসলে 8 নিউটন বল কাজ করছে। 2 নিউটন বল এই বাধা দানকারী বল, এই জায়গায় 2 নিউটন বল এটা বাধা দিয়েছে, এটা বাধা দিয়েছে। সুতরাং কাজ করছে কি, এইটা হবে আমাদের কার্যকরী বল, এটা হলো ঘর্ষণ বল, এটা হলো আমাদের যে বলটা যে বলটা ছিল মোট বল। সুতরাং আমরা বলতে পারি এখানে গ ঘয়ের ক্ষেত্রে এই সংক্রান্ত অঙ্কগুলো এসে থাকে ঘর্ষণ বল, কার্যকরী বল ও মোট বল। এই যে এটা আমাদের বলের সংজ্ঞা। যদি আমি লিখি এখন কি কার্যকরী বল এফ ড্যাশ ধরলাম, এটা কার্যকরী বলটা কি, মোট বল থেকে ঘর্ষণ বলটা বাদ দিতে হবে। যে বলটা অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওই বলটা দরকার আছে, ওটা আমরা হিসাব করবো না। সেটা বলতে পারি এফ মাইনাস এফ কে। এফ কেটা কী বলতো, ঘর্ষণ বল। এফ কে হলো ঘর্ষণ বল। তার মানে কার্যকারী মোট বল বিয়োগ ঘর্ষণ বল, এটা হলো ঘর্ষণ বল। তাহলে কার্যকারী বল সমান এফ ড্যাশ সমান এফ মাইনাস এফ কি ঘর্ষণ বল। মোট বল থেকে ঘর্ষণ বল বাদ। যদি কোনো প্রশ্নে ঘর্ষণ বল উল্লেখ থাকে, তাহলে আমরা যখন প্রশ্নটা যদি ত্বরণ বের করার সময় অবশ্যই আমাদেরকে ঘর্ষণ বলটা বাদ দিয়ে বের করতে হবে। যদি মন্দনের কথা না বলে, যদি ত্বরণ বের করতে বলে, তাহলে আমাদের অবশ্যই এটাকে কি ঘর্ষণ বলটা বাদ দেওয়ার পরেই আমাদের ত্বরণ বের করতে হবে, ওখান থেকে ওই বল দিয়ে ত্বরণ বের করতে হবে। মনে করো একটা প্রশ্ন দেওয়া আছে, আচ্ছা ঘর্ষণ বল, তারপর আগে লিখি ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলটা কি, ঘর্ষণ বল এফ কে সমান একই এফ মাইনাস এফ ড্যাশ। তারপরে মোট বল থেকে কার্যকরী বলটা বাদ দিলে ঘর্ষণ বল পেয়ে যাব। মনে করে একটা প্রশ্ন দেওয়া আছে মাঠের ঘর্ষণ বল 1 নিউটন। ওকে, ঘর্ষণ বল হলো 1 নিউটন মাঠ বল দেওয়া আছে। এখন একজন ব্যক্তি, মনে করে ধরে নাও সালমান, একটা বল, এই বলটাকে ফুটবলটাকে সে 5 সেকেন্ড যাবত 5 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করলো। 10 নিউটন বল প্রয়োগ করলে, তার মানে 10 নিউটন বল প্রয়োগ করলে এই বলটার ত্বরণ কত, বলটির ত্বরণ কত, বলের ত্বরণ কত। তারপরে এটা এরকম যে এখানে কি আছে, এফ কি মানে ঘর্ষণ বল আছে কত 1 নিউটন, আর এফ আছে ঘর্ষণ বল 1 নিউটন, এফ কত 10 নিউটন। আবার এ কত না বল মানে করো বলটার ওজন আছে 2 কেজি, এম হলো 2 কেজি, এ সমান হোয়াট। তখন আমরা কি করব, দেখো বিষয়টা এরকম থাকে। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করব, এই অঙ্কগুলো এভাবে আসে। তো সেক্ষেত্রে আমাদের কাজটা হলো, আমরা জানি এই সূত্রের থেকে যে আমরা জানি যে এফ সমান হবে এম এ সমান কী হবে এফ বাই এম, তাই না? এই জায়গায় আমরা কি নেব, এই যে এফটা আসবে, এটা আমরা নেব কার্যকারী বল নেব। কি নেব, কার্যকারী বল। তার মানে কার্যকারী বলটা হবে এফ ড্যাশ, উপরে লিখি কার্যকারী বলটা নিয়ে কাজ করতে হবে, কারণ ঘর্ষণ বল এটা তো মনে করো বাদ দিতে হবে। তাহলে আমাদের এফ ড্যাশ সমান এফ মাইনাস কত এফ কে, এফ কত 10 মাইনাস 9 কত হলো 9 নিউটন। কার্যকরী বল কত হলো 9 নিউটন, অত বলতে পারি 9 নিচে হলো 2, ভাগ দিলে কত আসে
4 দুগুণে 8, 4.5, এত এমএস ইনভার্স 2। অর্থাৎ যখনই কোনো ঘর্ষণ বল দেওয়া থাকবে কোনো মাঠের হোক যে কোনো জায়গার হোক না কেন, সেক্ষেত্রে যদি আমাদের ওই যে কোনো মানে ফুটবল হোক যাই বলুক না যদি ত্বরণ বের করতে বলে, সেখানে আমরা কার্যকারী বলটা দ্বারা আমাদের ত্বরণ বের করতে, যদি ঘর্ষণ বল থাকে তো ঘর্ষণ বলটা অবশ্যই বাদ দিতে হবে। আবার ঘর্ষণ বল যদি বের করতে বলে আমরা সেই সূত্রটা অবশ্যই ওদের লিখে দিচ্ছি যে ঘর্ষণ বল এটা এফ কে সমান হবে এফ মাইনাস এফ ড্যাশ। আবার এটা হলো কার্যকারী বল, কার্যকারী এটা হলো ঘর্ষণ, তো এফ মাইনাস এফ কে। ওকে, বল কটা 3টা, এই 3 ধরনের সূত্রেই যদি বলের ক্ষেত্রে এই 3 ধরনের সূত্রেই আসতে পারে। তবে এই সূত্রটা যদি কখনো অবিকর্ষ ত্বরণের ক্ষেত্রে হয় অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আমাদের কি এফ সমান কী হবে এম জি, এটা আমরা সবাই জানি তাই না, এফ সমান কী হবে এম জি, অবিকর্ষ ত্বরণের ক্ষেত্রে যদি হয় তাই হবে। আচ্ছা, আমরা বল সংক্রান্ত সূত্র জানলাম, এখন আমরা তো এইটা হলো আমাদের এই বলের সূত্রটা এতক্ষণ যে ব্যাখ্যা দিলাম এটা নিউটনের সূত্রের ক্ষেত্রে আছে কি, নিউটনের দ্বিতীয় সূত্র যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার অর্থাৎ, আচ্ছা এটা ব্যাখ্যা দিতে অনেক আচ্ছা এটা বস্তু ভরবেগের পরিবর্তনের হার, যে ভরবেগটা যে ভরটা ছিল এটাকে যদি ধাক্কা দেওয়া হয় কোনো এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যাওয়া, যে বেগটা যে পরিবর্তনটা হয় এর হারটা হবে এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বলতে পারি এফ সমান হলো এম এ। আচ্ছা, এই আরেকটা বল সম্পর্কে আরেকটা আছে এফ সমান যে অভিকর্ষজ বল, যেটাকে বলে কি কি বলা হয় অভিকর্ষজ বল, বল এটা আমরা জানি এফ সমান জি ইন্টু এম বাই আর স্কয়ার। অভিকর্ষ বলটা আমরা জানি যে একটা দুটা বস্তু, এখানে এই যে দুটা বস্তু, এটা হলো এম বড় হাতের এম, এটা ছোট হাতের এম, অর্থাৎ নিতে পারো M1 M2 আমাদের ইচ্ছা। দুইটা আমরা জানি মহাকর্ষ বল অভিকর্ষ না অভিকর্ষ বল মহাকর্ষ বল মহাকর্ষ না অভিকর্ষ। আচ্ছা, যে দুইটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মানটা হলো এফ সমান জি ইন্টু এম বড়তের এম ছোটতের এম বাই আর স্কয়ার। সো এটা হলো ডি দূরত্বে বা আর ব্যাসার্ধে একে অপরকে বস্তুটা মনে করো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণটা হলো এক ধরনের বল যেটা বলে মহাকর্ষ বল। কী বলা হয় মহাকর্ষীয় বল। এই বল সূত্র এফ সমান জি ইন্টু এম বড়তের এম ছোটতের এম বাই আর স্কয়ার, অথবা এটা এইভাবে লিখতে পারো এফ সমান জি ইন্টু M1 M2 বাই ডি স্কয়ার, এইভাবে লেখা যায় এটা বলো। আচ্ছা, এটা ব্যাখ্যা দিতে গেলে আসলে অনেক সময়ের ব্যবধান, যদি একটা এটা নিয়ে যদি ব্যাখ্যা দেওয়া যায় তাহলে প্রায় এটা নিয়ে একটা ভিডিও করা যাবে 1-1.5 ঘন্টা। সুতরাং আমি ব্যাখ্যা দিচ্ছেন জাস্ট আজকে সূত্রগুলো নিয়ে, সূত্রটা হালকা একটু আলোচনা করে যাচ্ছে, তোকে সূত্রটা আমাদের সূত্র মনে থাকলেই এনাফ, আর বেশি কিছু লাগবে না এখানে আমাদের, কারণ অত ব্যাখ্যা করার জন্য আমাদের সময় নেই। আমাদের মূলত কাজ হলো ঘনাঙ্গগুলো কীভাবে সলিউশন করতে হবে, ম্যাথমেটিকগুলো যখন আমরা থিওরি নিয়ে আলোচনা করবো তখন বিস্তারিত, তখন আমরা এটা নিয়ে প্রতিপাদন সহ শুরু করে সব বিস্তারিত আলোচনার চেষ্টা করি। আপাতত আজকে সূত্রটা হালকা একটু ব্যাখ্যা দিচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে আরেকটা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি মনে করো এই যে এখানে একটা এই বস্তুটা আর এই বস্তুটা দুইজন দুই পাশ থেকে আসতেছে, মনে করে এটা হলো F1 বল প্রয়োগ করছে, এই দিকে F2 বল প্রয়োগ করছে, এটার মাইনাস বিপরীত দিকে, দুইজন একই সময়ে আসতেছে, আস্তে আস্তে মাঝখানে কি ধাক্কা লাগবে, ধাক্কা এও বল প্রয়োগ করছে এও বল প্রয়োগ, ধাক্কা লাগে দুইজন দুই পাশে চলে যাবে। দুইজন দুই পাশে যদি চলে যায়, যদি এটা এদিকে চলে যায় এটা এদিকে চলে যায়, তো সেক্ষেত্রে বলবো যে এদের
মনে করো এদের মানে আমরা বলছিলাম প্রতিক্রিয়া, এ যে বলে আঘাত করবে এও সেই বলে আঘাত করবে, এই প্রতিক্রিয়ারও সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ একটা আমরা বলি না টিট ফর টিট, টিট ফর টেট মানে ইটি মারলে আঘাত মানে পাটকে লিখে দেওয়া, এটা আমরা জানি। তো এখানে এই বোথার বলছে এ এদিকে মানে এও যাচ্ছে এও আসতেছে, আসার পরে দুইজনের মধ্যে একবারে লেগে গেছে, লাগার পরে এমন আঘাত করেছে যে দুইজন দুই দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণ হলো একটাই, নিউটন বলছে যে প্রতিক্রিয়ার সমানও বিপরীত প্রতিক্রিয়া আছে, যে ও যেই বলে আঘাত করবে ও সেই বলে আঘাত করবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা একটা সূত্র করতে পারি এইভাবেই, এটাকে ব্যাখ্যা করতে পারি যে যে এই যে বস্তুটা, এখানে একটা বস্তু, এটা এম ওয়ান ফর একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে যাচ্ছে, আর এখানে M2 হলো একটি বস্তু, এটা মনে করো ভি, না না এটা এইভাবে না, এইভাবে হবে না, মানে এই বস্তুটা এখানে F1 বল প্রয়োগ করছে, এদিকে F2 বল প্রয়োগ করছে, দুজনে F2 বল প্রয়োগ করে দুজনে একই দিকে এক সময় আসতেছে। আসার পরে সেক্ষেত্রে কী হবে দেখি, আমাদের এদের বলটা কি কেমন হবে, এই যে আঘাত করবে ও যে আঘাত করবে, এদের যে আঘাত করা যে শক্তিরা কার কতটা, এটা আমরা এই সূত্রের মধ্যে বের করতে পারবো। এটাকে বলে ভরবেগের সংরক্ষণশীল সূত্র নীতি। কারণ ভরবেগ সংরক্ষণশীল নীতি হলো যে এ যত বেগে আঘাত করবে এও তত বেগে আঘাত করবে, এদের বেগগুলা সমান হবে। তা বলতে পারি, এখানে বলতে পারি আমরা F1 সমান F2, এটা মাইনাস হবে কারণ এটা বিপরীত মাইনাস। F1টাকে যদি আমরা ভেঙে নিই, F1 কিছু নেই, আমরা M1A1, আবার এটাকে ভেঙে নিই মাইনাস M2A2, আবার আমরা কি ত্বরণটাকে যদি ভেঙে নিই V1 মাইনাস U1 বাই টি, এটা মাইনাস M2 V2 মাইনাস U2 বাই টি। আচ্ছা উভয় পক্ষকে আমরা টিটা বাদ দিই, কারণ সময় ছিল ওদের একই সময় ছিল, সময়টা কোনো পরিবর্তন ছিল না, সময় কী ছিল একই ছিল। সুতরাং আমরা এটা এইভাবে করতে পারি, কী থাকে এটা আমরা গুণ করে নিই M1 V1 মাইনাস M1 U1, আবার এটা এই যে গুণ, তাহলে মাইনাস কী হলো M2 V2 মাইনাস হচ্ছে প্লাস M2 U2। ওকে, এখন আমরা একটা কাজ করি, ইউগুলোকে এক পাশে নেই এবং ভিগুলোকে এক পাশে নেই, তাহলে কি আমাদের কী থাকে, এখানে আমাদের থেকে M1 V1 প্লাস M2 V2 সমান M2 U2 প্লাস M1 U1। ওকে, এটাকে বলা হয় ভরবেগের সংরক্ষণশীল সূত্র, নীতির সূত্র, ভরবেগ সংরক্ষণ নীতির সূত্র, এই সূত্রটা। কারণ এই জায়গায় এই বেগ এবং এই বেগ যদি সমান হয় তাহলে মনে করবে কি আমরা ভরবেগ সংরক্ষণশীল নীতি সমর্থন করবে। আচ্ছা, এই বেগ দ্বারা আমরা আবার এই সূত্র দ্বারা আমরা মিলিত বেগ এবং পশ্চাৎ বেগ বের করতে পারি এই সূত্র দ্বারা। আরও তিনটা, এটা কিন্তু ঘয়ের ক্ষেত্রে এই প্রভাবটা বেশি ব্যবহার করা হয়, ঘয়ের ক্ষেত্রে বেশিরভাগটা গ খুব কম। যেমন মনে করো, আচ্ছা এটা আমরা জানলাম। আর কথা হলো যদি একটা ট্রাক এবং একটা সাইকেল অথবা ভ্যান গাড়ি, ট্রাক একই সময়ে একটা ট্রাক, আরটা এদিকে আর একটা হলো ভ্যান গাড়ি এদিকে আসতেছে, ট্রাকটা এদিকে আসতেছে, আসার পথে এক সময় দুইজনের মধ্যে যদি মনে করে একবারে দ্বন্দ্ব লেগে যায়, ট্রাকটা দিকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে তাহলে কি হবে, ধাক্কা যদি দেয়
এখন ভ্যান গাড়িটা এদিকে পড়ে যাবে, ট্র্যাকটা এদিকে পড়ে যাবে, এটা সম্ভব? কখনো সম্ভব না। কেননা ট্র্যাকের ভর অনেক বেশি, ট্র্যাকের ভর অনেক বেশি বেশি থাকার কারণে ট্র্যাকটা করবে কি, ভ্যান গাড়িটা সহ নিয়ে যাবে। তার মানে ভ্যান গাড়িটা ট্র্যাকের মধ্যে ঢুকে যাবে, মিলিত হয়ে যাবে, এটাকে বলা হয় মিলিত বেগ। তার মানে সেই ক্ষেত্রে ভ্যানের কোনো অর্থাৎ কোনো ভি থাকবে না, ভি কটা হবে, একটা হবে। কারণ ট্র্যাক আর ভ্যান দুটাই যখন একখানে ঢুকে গেল, তার মানে ভি কটা হবে, ট্র্যাকটা ভ্যান গাড়িকে ধাক্কা দিয়ে সামনে ভ্যান সহ নিয়ে যাবে। তার মানে এখানে দেখা যাচ্ছে মানে ভ্যান গাড়িটা ইউ আদিবেগ নিয়ে আসলো, ঠিক আছে, বাট এই পরে কিন্তু এর কোনো ভি থাকলো না, ভি থাকলো, ট্র্যাক এবং ভ্যানের উভয় মিলে ভি হবে কটা, তখন কটা হবে, একটা। সেক্ষেত্রে সূত্রটা হবে কেমন দেখো, যদি আমরা এই সূত্রটা, এটাকে বলা হয় মিলিত বেগের ক্ষেত্রে, এটা কি বলে, মিলিত, তার মানে এরা মিলিত মিলিত বেগ। তার মানে এই দুটো কী হয়, মিলিত হয়ে যায়। ট্রাক এবং ভ্যান গাড়ি একসাথে কী হয়ে যায়, মিলিত হয়ে সামনের দিকে যাওয়া শুরু করে মিলিত বেগের ক্ষেত্রে। তার বলতে পারি এখানে সূত্রটা মনে করো, এখানে ধরো m1u1 প্লাস m2 u2, ইউটা আগে সমস্যা নাই, আর m1, এই জায়গায় দেখো ভি কয়টা বলো তো, ভি কিন্তু একটাই হবে, কারণ দুইটা ভি না, কারণ ভ্যানটা ট্র্যাকের মধ্যে ট্র্যাক ভ্যানটাকে নিয়ে যাচ্ছে। সুতরাং বলতে পারি আমরা এইভাবে বলতে পারি, ভি ভি কমন নিতে পারি এভাবে, ভি m1 প্লাস m2, m1 প্লাস m2, এভাবে। এটাকে বলে মিলিত বেগের সূত্র। বা এটা আমরা এইভাবে লিখতে পারি, এটাকে এদিকে নেই, যে ভি m1 প্লাস m2, m1 u1 প্লাস m2 u2। বা যদি বেগ বের করি, এটা মিলিত বেগ, মানে মিলিত বেগ মানে এক শেষ বেগ, একটা বেগ, বলতে পারি m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এই যেটা, এটাকে বলা হয় মিলিত বেগ। তো অনেকে আবার এটাকে এইভাবে ব্যবহার করছে এমভি, এটাকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। বা এই এমটা আছে না ছোট হাতের, এটা এই এম আর এম, এটাতে ডাইরেক্ট বলতে পারি আমরা ভি, এম ভি। তার মানে বড় হাতের এখানে ক্যাপিটাল এম ব্যবহার করা হয়েছে, এম ভি সমান m1u1 প্লাস m2 u2। ওকে, এটা নিয়ে নেওয়া যায়। এই এম বলতে বোঝাবে কি, এখানে দুটো এম আছে, m1 প্লাস m1 প্লাস m2। সুতরাং আমরা এই সূত্রটা ব্যবহার না করে আমরা এটাই ব্যবহার করব, তাহলে আমাদের সমস্যা হবে না, যদি মিলিত বেগের সূত্রটা হবে কি, মিলিত বেগের ক্ষেত্রে আমাদের ভি থাকবে কয়টা, একটা, কারণ ভ্যান আসতেছে আর মনে করো ট্র্যাক যাচ্ছে, ট্র্যাক আর ভ্যান মিলিত হয়ে সামনে আগাবে, এখানে কোনো ভি হবে কয়টা, শেষ বেগ কয়টা হবে, একটা। শেষ বেগ একটা হওয়ার কারণে এটাকে বলা হয় মিলিত বেগ, এটা বলা হয় মিলিত বেগ, ভ্যান আর ট্র্যাক মিলিত হয়ে সামনে আগাবে। এই মিলিত বেগের ক্ষেত্রে কি, তো ভি ভি আমাদের কটা হবে, একটা। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। সো আরেকটা হলো কি, বন্দুকের পশ্চাৎ বেগ। এখানে আরেকটা সূত্র আছে কি, বন্দুকের পশ্চাৎ বেগ। আচ্ছা, এটা না বোঝার কিছু আছে, দেখো তো কোনো না বোঝার কোনো কারণেই আসে না, কারণ দুইটারে এদের আদিবেগ কিন্তু ঠিক থাকবে, ট্র্যাক এবং আদিবেগ ঠিক থাকবে, কিন্তু শেষ বেগ কটা হবে, একটা। শেষ বেগ কটা হবে, একটা, কেননা ট্র্যাক আর ভ্যান মিলিত হয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতো, না বোঝার কোনো প্রশ্নই আসে না। ভ্যান m1 m2 মনে করি এটা ট্র্যাক, এটা হলো ভ্যান, ভ্যানের ভর যোগ করে ভি কটা, ভি হল একটাই, এই ভিটা বের করবো। সুতরাং এটা এদিকে পার করে নিয়ে আমরা এর মান বসে সহজে পড়তে পারবো, যদি পড়তে পারবো ইনশাআল্লাহ, আমাদের কোনো সমস্যা হওয়ার কথাই না। তারপরে আসি, এরপরে যদি বন্দুকের পশ্চাৎ বেগ যদি আমরা বের করতে পারি, পশ্চাৎ বেগটা কী, এটা একই সূত্র, এই সূত্রে প্রয়োগ করতে পারি আমরা, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। আচ্ছা, এই জায়গায় দেখো, যদি বন্দুকের পশ্চাৎ বেগ যদি আমরা এখানে m1 ধরি গুলির, m1টা ধরি গুলির ভর, m2 হলো বন্দুকের ভর, তাই না? আবার m1 তাহলে কী হবে, গুলির আদিবেগ, মানে u1 হবে গুলির আদিবেগ, u2 হবে বন্দুর আদিবেগ। সো একইভাবে m1 কি, বন্দুকের গুলির m1 দানি গুলির ভর, এটা হলো গুলির শেষ বেগ, এটা হলো গুলির পশ্চাৎ বেগ যেটাকে বলা হয়, গুলিটার পিছন দিকে বেগটা
আর গুলির পিছনে বেগটা আমরা কীভাবে বের করবো, সেক্ষেত্রে আমরা দেখো আমরা কীভাবে বের করতে পারি। সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু জিরো, যখন এই যে মনে করো আমি তো বন্দুক অন করতে পারি না, এটা হলো মনে করো এই যে একটা বন্দুক এখানে, আমার খোদা আচ্ছা, এই বন্দুকের যে গুলি এটা হলো পশ্চাৎ বেগ ভি, হলো V2, আর বন্দুকের ভর এই V2টা যখন আমরা বের করতে যাব, বন্দুকের পশ্চাৎ বেগ বন্দুকের পশ্চাৎ বেগ কী বলো তো V2, বন্দুকের পশ্চাৎ বেগ যখন আমরা বের করতে যাবো, এখন M1 মনে কর M1, M1ও জিরো, সরি M1 অর্থাৎ M1 বন্দুকটা মনে করো বন্দুকের ভর, M2 হলো গুলির ভর, আর এক্ষেত্রে U1 হবে জিরো, আর U1ও জিরো, U2 জিরো, কারণ এখনও বন্দুকের ভরটা মানে আদিবেগ, বন্দুকের বেগ আদিবেগটাও স্থির এবং গুলির আদিবেগটাও স্থির, সুতরাং এটা হবে জিরো। সুতরাং এক্ষেত্রে যদি আমরা এটা বের করি, মনে করো M1 গুণন জিরো প্লাস M2 গুণন জিরো, সুতরাং এই টোটালে এটা আসবে কিন্তু জিরো আসবে, জিরো সমান আমাদের কী আসবে M1 V1 প্লাস M2 V2। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী আসবে, বা এটা আমাদের জিরো আসবে, কারণ বন্দুকটা তো প্রথম আদি বেগ তো দুটোই জিরো, তাই না, গুলির বেগটাও জিরো, বন্দুকের বেগটাও জিরো, সুতরাং এটা কী হবে জিরো, যদি সূত্র আমাদের কী আসে এইটাই। সেক্ষেত্রে আমরা এই জায়গায় V2 বের করবো, কী বের করবো V2 বের করবো, অতএব আমরা এই সূত্রটা বের করতে পারি, অতএব বলতে পারি যে M1 V1 প্লাস M2 V2 সমান জিরো, বা সেক্ষেত্রে যদি মনে একটা মান দেওয়া মানে মান দিয়ে আমরা V2টা বের করে নেব, তো সুতরাং এটা তাহলে কীভাবে আসতে পারে, যদি মান দাও মনে করো এটা দিলাম 20 কেজি, এটাকে ধরো মনে করো 10 প্লাস এটা হলো 2, এটা হলো V2, ওকে, এটা মান বের করব সমান জিরো, বা কত আসছে 200 প্লাস 2V2, তো এটাকে যদি আমরা পার করে দিই 2V2 সমান মাইনাস 200, V2 সমান কত হবে 200 ভাগ 2, 100, V2 হলো 100। এইভাবে আমাদের বন্দুকের পশ্চাৎ আমরা বের করতে পারি। সো এটা না বোঝার কোনো প্রশ্নই আসে না, কারণ জাস্ট আমরা এটা মনে রাখবো যে বন্দুকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে U1 ও U2 দুইটাই জিরো থাকবে। সো শুধুই আমাদের এই দুটা V2 বের করতে হবে, পশ্চাৎ বেগটা হবে কি V2, এই সূত্রটা প্রয়োগ করলে আমরা সহজে বের করতে পারবো। অন্যান্য অনেকভাবে সূত্র অনেকভাবে ব্যাখ্যা করছে, ব্যাখ্যা দরকার নেই, আমরা সহজভাবে করার চেষ্টা করব। এই সূত্রটাই আমাদের যে সূত্রটা আছে ভরবেগ সরকের সূত্রটা, এই সূত্রটা দিয়ে এই দুটা আমাদের জিরো বসাবো, U1 ও জিরো U2 জিরো, এর মান হবে জিরো দিয়ে এখানে মানটা আমরা V2 মানটা বের করব, আর গুণ করে যেভাবে আমরা V2 মানটা বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসলে এই অধ্যায়ের মেন বেসিক বলতে গেলে এগুলাই, যে বল, প্রথমটা কি বল F সমান ma, আর F কে সমান F মাইনাস F ড্যাশ, অর্থাৎ মোট বল থেকে কার্যকরী বলটা বাদ দিব, কার্যকরী বল সমান হলো মোট বল থেকে কষণ বলটা বাদ দিব, তারপর থাকলো কি ভরবেগ সরলশীল নীতি M1 প্লাস U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, এই সূত্র। আরটা কি মিলিত বেগের সূত্র, এটা একটা সূত্র, এই সূত্রটা দ্বারা মিলিত বেগ প্লাস পশ্চাৎ বেগ দুইটাই বের করা যায়। আবার M1 U1 প্লাস M2 U2 সমান, যদি ভি নেই তাহলে কি M1 প্লাস M2, এটা হলো কি মিলিত বেগ। বন্দুকের পশ্চাৎ বেগ যদি বলে সেক্ষেত্রে বন্দুকের পশ্চাৎ বেগ সমান কি হবে M1 V1 প্লাস M2 V2 সমান জিরো, এটা সূত্র, বা নিতে পারি বা M2 V2 সমান মাইনাস M1 V1,
বা V2 সমান -M1V1/M2। এই যে কোন দিকের পশ্চাৎ বেগ, কোন দিকের পশ্চাৎ বেগের ক্ষেত্রে কিন্তু কয়েকটা নীতি আছে, মানে পুরোটা কত পশ্চাৎ বেগের ক্ষেত্রে কিভাবে বাড়ানো, কোনটা ভর বাড়ালে পশ্চাৎ বেগ কীভাবে কমানো যায় বা কিভাবে বাড়ানো যায়, কোন ভরটা বাড়াইলে পশ্চাৎ বেগটা, এই সূত্রটা এই সমীকরণ দ্বারাই এদের একবার গুলির ভর বাড়াবো, একবার বন্দিকের ভর বাড়াবো অথবা কমাবো, এটা মানে বাড়াইলে কমায় না, এটা কি করে দেয় পশ্চাৎ বেগের মানটাকে হ্রাস বৃদ্ধি করা যায়। এদের মানগুলো বৃদ্ধি অথবা কমিয়ে পশ্চাৎ বেগের মানটা বের করা যায়, পশ্চাৎ মানটা বিভিন্নভাবে মানে হ্রাস বৃদ্ধি করা যায়, কমানো বা বাড়ানো যায় এই সমীকরণটা দ্বারাই। এরকম একটা অঙ্ক তোমাদের আছে, আমি যখন তোমাদের আগামী পর্বে আমি তোমাদের ভরবেগ সরণকশীল নীতি এবং বন্দিকের পশ্চাৎবেগ সংক্রান্ত অঙ্ক নিয়ে দুই তিনটা সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা যদি সেই পর্বটা দেখো, আমার বিশ্বাস তৃতীয়তের কোনো মানে গ এবং ঘয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, বলতে পারি একটা আমি ডিটেলস কোনো ব্যাখ্যা করি নাই, জাস্ট শর্টকাট কিছু বোঝাচ্ছি, কারণ আমরা অনেকেই ডিটেলস পড়তে গেলে অনেকে আমরা বোরিং ফিল করি। সো তাদের জন্য এই ক্লাসগুলো, যাতে করে আমরা শর্টকাটে সহজে গ ঘ নম্বর অ্যান্সারগুলো আমরা করতে পারি। আগে অ্যাট ফার্স্ট দরকার আমাদের কি, আমাদের দরকার রেজাল্ট ভালো, কীভাবে রেজাল্ট ভালো করতে হবে, কীভাবে A+ করতে হবে। A+ করতে গেলে আমাদের সূত্রগুলো অবশ্যই জানতে হবে এবং সূত্রের প্রয়োগগত দিকটা জানতে হবে। বিশেষ করে আমাদের প্রয়োজন কি গ এবং ঘ, ক খটা থিওরি আমরা, এটা একটা কথা থাকে, গ ঘ পারলে ক খ আমরা এমনি পারবো, কারণ একটা কথা আছে কান টানলে মাথা আসে। গ ঘতে যদি আমরা ভালো করে পারি, গ ঘয় কি ম্যাথমেটিক্যাল বিশ্লেষণ, এখানে মনে করি তোমার 35 মার্ক আছে, বাকি 15 মার্ক হলো তোমার ক এবং খয়ের মেলে। গ ঘ পারলে ক খ তোমার এমনি পারবা, তোমার কোনো সমস্যা হবে না। আমার বিশ্বাস তুমি ক্লাসগুলো একটু নিয়মিত দেখবা, যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবা না। আর একটা জিনিস বারবার রিপিট করছি এই জন্য, যাতে করে তোমরা যারা একেবারে বুঝে না তারা যেন বুঝতে পারে, বোঝার জন্য বারবার আমি রিপিট করে থাকি। এরপরও যদি তোমাদের মানে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অথবা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবা, আর ভুল থাকলে ভুলটা সে ক্ষমার দৃষ্টিকোণ দিয়ে দেখবা। এবং আর যদি যে জায়গাটা বোঝে নেয় সে জায়গাটায় আন্ডারলাইন করে অথবা সে জায়গাটা ধরে যদি তুমি আমার কমেন্ট বক্সে যে কমেন্ট করো, আমি সেই অনুযায়ী বোঝার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমাকে বুঝতেই হবে, কারণ তোমার মনে এইটা না, আমি যে পারি না, পারবো না, বুঝি না, বুঝবো না, এই কথা আমি মানি না, মানবো না, কারণ এটা হতেই পারে না। তুমি পারবা, চেষ্টা করো, মনটাকে মনোবল স্থির করো, তোমার দ্বারাই সম্ভব। তুমি যে চেষ্টা করো তুমি পারবেই ইনশাল্লাহ। মনের মধ্যে খালি স্থির রাখবা যে একজন যার রোল 1 2 3 4 ওরা ভালো পারে, আমি পারি না, এটা কোনো কথা না। আমিও পারি, আমাকেও পারতে হবে। অর্থাৎ একটা মনে রাখবা যে হয়তো বা জিনিয়াস বলতে কিছুই নেই, কিন্তু ওরা জিনিয়াস হওয়ার পিছনে কারণ একটাই, ওরা আগ থেকে মানে মেধাটাকে ওরা সঠিক পদ্ধতিতে মূল্যায়ন করে আসছে। তুমি সঠিক পদ্ধতিতে মূল্যায়ন করো নি, আজ থেকে তুমি সঠিক পদ্ধতিতে মূল্যায়ন করা শিখো। যেভাবে বুঝলে তুমি বুঝতে পারবা, সেভাবে বুঝে করার চেষ্টা করো, তুমিও ওদের মতো A+ করতে পারবে ইনশাআল্লাহ। এখানে না মানে না পারার কোনো প্রশ্নই আসে না। তুমি যদি সবটাই মনোযোগ দিয়ে করো, একটুখানি সময় নিয়ে যদি বুঝে করো, তা তোমার দ্বারা সব কিছু করা সম্ভব ইনশাআল্লাহ, তুমি পারবে। মনের মধ্যে এই স্থির জন্য তোমরা ধারণ করতে পারো যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি A+ করবো, আমাকে করতেই হবে। এই প্রতিজ্ঞা যাতে তোমাদের মনে তোমরা সবসময় ধারণ করতে পারো, এই প্রার্থনা রেখে আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।